হেপাটাইটিস ভাইরাস বি ভাইরাস ইনফেকশন হলে কি কি আউটকাম হতে পারে বলো এই কথা বলবো না আপনি বলতে দাও কি কি আউটকাম হতে পারে হেপাটাইটিস বি ভাইরাস হলো তোমার ঢুকলো আমার ঢুকলো সবার ঢুকতে পারে কি কি আউটকাম হতে পারে সবাই মরে যাবো সবার সিরিয়াস হয়ে যাবে সবার কার্সিনোমা হবে কি হবে একটু মনে নাই ক্লাসে ছিলে ক্লাসে একটা ওয়ার্ড বলো আমি খুশি হব একটা ওয়ার্ড কিছু না এই ক্লাসে থাকা লাভটা কি হলো তুমি নিজেকে অ্যাসেস করো আমি 1 ঘন্টা ক্লাসে ছিলাম এই পড়াটা পড়িয়েছে আমার একটা ওয়ার্ড মনে নাই তাহলে তুমি নিজেকে অ্যাসেস করো কি রকম মেডিকেল স্টুডেন্ট তুমি মেডিকেল স্টুডেন্টদের শুনে শুনে শিখতে হবে তুমি কত বই পড়বে শুনে শুনে শিখতে হবে অনেক স্টুডেন্ট আছে এরকম শুনে শুনে পাস করে যায় তুমি 50% বলতে পারলে তুমি 30% বলতে পারলে আর 30% আমি বললে তোমাকে পাস করে যাবে এটা একটা ওয়ার্ড করতে পারবে ঠিক আছে বসো এটা শুনবে একটু মনোযোগ দিয়ে কথাবার্তা শুনবে এখন থেকে সবাই দেখে আসবে 10 মিনিট প্রতি ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করা হবে আমাদের লক্ষ্মী জিজ্ঞেস করা এবং যে না পারে তার সমস্যা আছে কি সমস্যা পুচু 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকতে হবে ভারিয়া দাঁড়া ও পুরো ক্লাস হবো আমরা একটু যদি বলি এখানে ছিলাম অনেকটু পিএসসি আজকে হেপাটাইটিস শেষ করতে হবে কথা হলো এটা এটা একটা কোশ্চেন ছিল যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্টদের আমি ব্লাড এক্সামিনেশন করলাম বা ইলেকট্রন মাইক্রোস্কোপে কি ফাইন্ডিংস পাবো এই জিনিসটা পাবো এখানে কি জিনিস আছে কমপ্লিট ভাইরাস পার্টিকেল গোল্ড যেটা আছে তাই কমপ্লিট ভাইরাস পার্টিকেল এটা আছে আর কি আছে এটাকে ডেন্স পার্টিকেল বলে ডেন্স পার্টিকেল আর যেটা একটা লম্বা ভিতরে কিছু নাই খালি filamentous particle একটা spherical particle এগুলো কি ফ্রি ডিএনএ এগুলো কি ইনফেকশাস না নন ইনফেকশাস এই যে ফ্রি ডিএনএটা সরি ফ্রি এইচবিএস এটা নন ইনফেকশাস এটা ইমিউনোজেনিক না নন ইমিউনোজেনিক তোমার বডিতে আমি এইচবিএস ঢুকিয়ে দিলাম ওখান থেকে ফিলামেন্ট নিয়ে 100টা ঢুকিয়ে দিলাম প্রোটেকশন দিবে কি দিবে না হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনের মধ্যে থাকে এইচবিএস এটা দিয়া তুমি প্রোটেক্টেড হও এটা যদি দিই কেন ইমিউনোজেনিক হবে না বুঝে আনসার করতে হবে তো এইচবিএস শুধু এইচবিএস এর মধ্যে দিলাম কেন ইমিউনিটি ডেভেলপ কর যে কোনো অ্যান্টিজেন দিলে তো ইমিউনিটি ডেভেলপ করার কথা অ্যান্টিবডি ডেভেলপ করার কথা কেন করবে না বলছি এটা তো অ্যান্টিজেন এটা নন ইনফেকশাস বাট ইট ইজ ইমিউনোজেনিক আমরা একটু রিপিট যাব স্যার বেশি রিপিট চাইেন না আমরা রেপ্লিকেশন সাইকেল বলছিলাম রেপ্লিকেশন সাইকেল এই যে ছেলেটা পড়া নাই রুট অফ ট্রান্সমিশন শুধু প্যারেন্টাল বলে বসে ঠিক আছে মেইন রুট অফ ট্রান্সমিশন প্যারেন্টাল রুট কিন্তু অন্যগুলো অল পসিবল রুট আমরা বলি যে সব রুট দিয়ে ট্রান্সমিশন হয় প্যাথোজেনেসিস এগুলো দরকার নাই ইমিউনোপ্যাথোজেনেসিস এটা দেখো ভালো হয়ে যায় 90% complete resolution complete recovery 1% fulminant hepatitis হয়ে hepatic pre-coma then hepatic coma then death ঠিক আছে pre-coma থেকেও আবার ফিরে আসে অনেক খুব কম পার্সেন্টেজ then chronic hepatitis is basically for more than 6 months this chronic hepatitis হয় 9% বলছি সবসময় around 9% এরকম বলবে একদম এটা অ্যাকচুয়ালি কোনো ফিগার না chronic hepatitis গুলো আবার chronic active হয় chronic persistent hepatitis হয় ওখানেও আবার কিছু রেজোলিউশন হয় chronic active hepatitis যারা তাদের মধ্যে chance of development is more to cirrhosis of liver and carcinoma hepatocellular carcinoma chronic active hepatitis chronic persistent hepatitis যারা তাদের সমস্যা হলো extra hepatic
ম্যানিফেস্টেশন গুলো হয় ডিজিজ পলিআর্থ্রাইটিস এটাকে বলে যে ইমিউন কমপ্লেক্স ডিজিজ এগুলো আসলে এটা গ্লোমেরুলারনেফ্রাইটিস কিংবা টাইপ 3 হাইপারসেনসিটিভিটি এটা টাইপ 3 নাম কি এই টাইপ 3 নাম কি বসে বলো টাইপ 3 হাইপারসেনসিটিভিটি নাম কি কঠিন স্যার বেশি কঠিন এটা কোরিলেট করতে এত সময় লাগে তোমাকে এত সময় ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি এই পরীক্ষা এই জন্যই ইম্পর্টেন্ট তুমি অনেক বেশি যখন করবে কোরিলেশনটা তখন ইজি হয়ে যায় এই জন্য বেশি পড়তে হয় তোমরা তো বেশি পড়তে রাজি না আচ্ছা আমরা এখন এখানে ছিলাম বলছিলাম যে এটা অনকোজিন নাই বাট ইট ইজ oncogenic virus but there is no oncogene oncogenic virus নিশ্চয়ই তোমাদের পড়িয়েছে বা পড়ানি আমি জানি না পড়িয়েছে oncogenic virus DNA oncogenic virus আর oncogenic virus এইভাবে বলতে হয় DNA oncogenic virus এ অ্যাটলিস্ট দুইটার নাম বলতে হবে একটা এটা আর একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে সার্ভিক্যাল কার্সিনোমা এই দুইটা অ্যাটলিস্ট বলতে হবে আর oncogenic virus অনেকগুলো আছে এইচআইভি ভাইরাস অনকোজেনিক কি না না এইচআইভি ভাইরাস অনকোজেনিক না এইচআইভি ভাইরাস সেল ক্যান্সার করে না কিন্তু ওখানে অপরচুনিস্টিক কার্সিনোমা হয় কে করে অপরচুনিস্টিক কার্সিনোমা ইন এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট বাই এইচ herpes simplex herpes virus type H কোনটা Kaposi sarcoma associated virus এগুলো কে বলবে পড়ে ফেলছো আচ্ছা যাক এটা কি বলবো অনকোজিন নাই কিন্তু কিভাবে করে দুটো থিওরি একটা হলো ইনসেশনাল মিউটাজেনেসিস এগুলো এক্সপ্লেইন করার সুযোগ নাই এখন ইনসেশনাল আর একটা রিপিটেড ডিজেনারেশন এন্ড রিজেনারেশন অফ হেপাটোসাইটস ডিজেনারেশন এন্ড রিজেনারেশন এই দুইটা কথা বললেই হবে ইনসেশনাল মিউটাজেনেসিস মানে রেপ্লিকেশন সাইকেল তোমরা পড়ছো এই যে ভাইরাস আফটার এন্ট্রি আনকোডিং ডিএনএ যেটা হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ যেটা ইন্টিগ্রেটেড ইনটু দা হোস্ট সেল ডিএনএ হোস্ট সেল ডিএনএ কে ইন্টিগ্রেট করা মানে হোস্ট সেলের পুরো কন্ট্রোল নিয়ে ফেলে হোস্ট সেলের হেপাটোসাইটের আর কোনো কাজ থাকে না কন্ট্রোল নিয়ে ওখানে তো প্রোটোনকোজিন আছে ওখানে তো অনকোজিন আছে অনকোজিন কি স্টিমুলেট করে হোস্ট সেল অনকোজিন আছে না হেপাটোসাইট অনকোজিন আছে না আছে ওটাকে স্টিমুলেট করে আর নিজে অনকোজিন নেই তাহলে এই দুটো থিওরি একটু আমি বলছিলাম মনে আছে আমার এখানে যেটা বলছিলাম এগুলা ক্রনিক ক্যারিয়ার কাদের বেশি হয় তোমার বেশি হবে নাকি নিউবর্নের বেশি হবে বাচ্চাদের বেশি হবে হেপাটোসেলের কার্সিনোমা বাচ্চাদের বেশি হবে সিরোসিস অফ লিভার ইউনিটস এর বেশি হবে নিউবর্নের বেশি হবে এবং ক্রনিসিটি ক্রনিক পারসিস্টেন্ট বা ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস ওদের বেশি হবে কেন বেশি হবে ওই কথা একটাই মুখস্থ কথা ইমিউন সিস্টেম ওয়েল ডেভেলপড না Lifelong immunity occurs after the natural infection. এখানে একটু কন্ট্রোভার্সি আছে বলা যে ন্যাচারাল ইনফেকশন কোনটা এটা 90% রিজলিউশন হয়ে গেছে ন্যাচারাল ইনফেকশন হয়ে 90% ভালো হয়ে গেছে তারপর বলা হচ্ছে তাদের লাইফলং ইমিউনিটি হয় ডেভেলপ করে লাইফলং ইমিউনিটি ডেভেলপ করে দুইটা তিনটা চারটা ভাইরাসের নাম বলো তুমি বলো লাইফলং ইমিউনিটি ডেভেলপ করে বসে বলো কি সময় লাগে তোমাদের বলো chickenpox, measles, mumps, viral exanthems মানে কি যেগুলা র্যাশ হয় এই সমস্তগুলাতে ইনভেলে লাগলো আচ্ছা এখানে বলা হচ্ছে কিন্তু এগুলা কন্ট্রোভার্সি আছে এগুলা আমি জানি না এরকম কোনো স্টাডি আছে কিনা বইপত্র তো লিখছে is mediated by humoral antibody against HBsAg এইটি এখানে CMI না এখানে humoral immunity antibody ডেভেলপ হয়
যে ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ হয়, এখানে সিএমআই স্টিমুলেশন করতে হয়। এখানে দেখো তাহলে অ্যান্টিবডি এগেইনস্ট HBC as is not protective, আমরা বলছি অ্যান্টিবডি এগেইনস্ট HBs as is protective or not protective। তো ভ্যাকসিনে বললাম না, ভ্যাকসিনে কি আছে, HBs as আছে, সো অ্যান্টিবডি এগেইনস্ট HBs as that means anti-HBs protective, ঠিক আছে। এই যে প্রিভেনশন যদি বলি, এখন বলি না, এটা ছোট ছোট কোয়েশ্চন আছে। লিটল ব্রেক ইনজুরি হলো এটা সার্জনের অপারেশন করতে গিয়ে, তার HBs আছে, সরি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন না হওয়ার মতো তুমি কি মেজার নেবে? রেবিস, পোস্ট এক্সপোজার রেবিস প্রিভেনশন কিভাবে করে? ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন, এখানেও তাই। এগুলো হলো প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি দিতে হয় এই দুইটা ভাইরাল ডিজিজ, একটা রেবিস ভাইরাস আর একটা হেপাটাইটিস বি ভাইরাস। একটা ব্যাকটেরিয়াল ডিজিজ বলো যেখানে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি দিতে হয়, টিটেনাস, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনাস। তাহলে এখানে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি কি রিলেশনে বলছিলাম? অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা, ওই অ্যান্টিবডিটা কিন্তু এগেইনস্ট অল অ্যান্টিজেনস না, অ্যান্টিবডি এগেইনস্ট সারফেস অ্যান্টিজেন। এই জন্য সারফেস অ্যান্টিজেনের এগেইনস্ট যে অ্যান্টিবডি anti-HBs is protective but anti-HBc is not protective। এবার তুমি আমাকে বলো anti-HBs এর রোল কি, এখানে কেন প্রোটেক্টিভ হবে, anti-HBc কেন প্রোটেক্টিভ হবে না, বা ইভেন anti-HBe কেন প্রোটেক্টিভ হবে না? আমি বললাম anti-HBc ও প্রোটেক্টিভ না, anti-HBe ও প্রোটেক্টিভ না, বাট anti-HBs is protective। কেন? ইমিউনিটি এগেইনস্ট ভাইরাস, ভাইরাসের এগেইনস্টে তোমার ইমিউন রেসপন্স কি? তোমার বডিতে যখন ভাইরাস ঢুকে, ন্যাচারাল ইমিউন রেসপন্স, তোমার ইমিউন সিস্টেম তাকে কিভাবে অ্যাটাক করে? অ্যানসারটা কি? একটা সাইটোটক্সিক লিম্ফোসাইট, এর আগে অনেক কিছু আছে। হিউমারাল ইমিউনিটি হয় না, এর আগে কি আছে? ইন্টারফেরন, ইনেট ইমিউনিটি কোনো প্রোটেকশন আছে কিনা? ইন্টারফেরন, হ্যাঁ ইন্টারফেরন আছে, এনকে কমপ্লিমেন্ট আছে, এনকে সেল, এনকে সেল আছে। তো এগুলো সুন্দর করে বলতে হবে। তো তাহলে প্রোটেকশন এগেইনস্ট ভাইরাস বাই ইনেট ইমিউন সিস্টেম কি কি? ইন্টারফেরন বলছে, এনকে সেল বলছে, কমপ্লিমেন্ট বলছে, ঠিক আছে। আর বাই protection against virus in কি বলে acquired immune system immunity ঠিক আছে। এই যে তোমরা যে একটা বলছো, মেইন কথাই বলছো CMI cell mediated immune response, but humoral immune response হয় হয়তো নাইলে তুমি HBs দিয়ে anti-HBs দিয়ে কিভাবে প্রোটেকশন হচ্ছে, কিভাবে হয়? রিসেপ্টর যেটা আছে, এই যে HBs এর যে রুল কি, ভাইরাস রেপ্লিকেশনে বা প্যাথোজেনেসিসে, এখানে HBs এর যে রুল কি? পিছনে বসে হাসলে হবে না তো, আমি এখন সামনে নিয়ে এসে তারপরে রাখবো, সবাই দেখবে, তখন হাসিটা নিচে নিচে বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়া শুরু করবে। আমি আসছি। তাইলে HBs এর যে রেপ্লিকেশনে তার রোল কি? শুধু HBs এর রোল। সারফেস অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেনটা কোথায় থাকছে? সারফেসে থাকছে, ভাইরাস এনভেলপে থাকছে, স্পাইক করে থাকছে, এটা রিসেপ্টরের সাথে অ্যাটাচড। এখন অ্যান্টিবডি এগেইনস্ট HBs যখন দিবে, তখন এই অ্যান্টিবডিটা HBs যেখানে আছে তার সাথে বাইন্ড হবে, বাইন্ড হলে ব্লক করে দিবে, রিসেপ্টরের সাথে আর বাইন্ড হতে পারবে না। এটাই রুল। তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম, HBs anti-HBs যদি প্রোটেক্টিভ হয়, এইভাবে প্রোটেক্টিভ, anti-HBc প্রোটেক্টিভ হবে না কেন? anti-HBe প্রোটেক্টিভ হবে না কেন? হবে না কারণ এটা ঢুকতে পারে না, এটা তো ভাইরাসের ভিতরে। HBc কোথায়? কোরে আছে। HBe কোথায়? কোরে আছে। কোশ্চেনটা বুঝতে পারছি? আরেকবার এটা তুমি চিন্তা করে বলো, তুমি বলো HBc যে রুলটা হলো সে ব্লক করে দেয়,
এর জন্য ভাইরাস অ্যাটাচ হতে পারে না হোস্ট সেলের সাথে, হোস্ট সেলের ভিতরে ঢুকতে পারে না, হেপাটোসাইটের ভিতরে ঢুকতে পারে না, এই জন্য ডিজিজটা হবে না। কিন্তু এনটিএইচবিসি যদি দাও, এনটিএইচবিসি যদি কার সাথে বাইন্ড করার কথা ছিল, এইচবিসিএইচ এর সাথে, এইচবিসিএইচ পাবে কোথায় সে? এটা তো ভাইরাসের ভিতরে ঢুকতে পারবে না। বুঝা গেছে এবার? এইগুলা এই কোয়েশ্চেনগুলো নিজে চিন্তা করে করে বলতে হবে। তো তোমাকে যদি মনে করো যে ভাইবা করে বসে রেপ্লিকেটিভ সাইকেল অফ হেপাটাইটিস বি ভাইরাস, তোমার এত কথা বলার সময় নেই আমাদের, এই মধ্যখানে একটা দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে এইভাবে, ভালো তো এরকমই মানে কথাবার্তা। এখানে তুমি ডাইরেক্ট কোয়েশ্চেন খুব কম পাবে, 50% পাবে না। ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ডটা শুধু লাগবে এখানে 6 weeks to 6 months। আমরা ইনকিউবেশন পিরিয়ড বলছি। মোস্ট ক্রনিক এরিয়াস আর অ্যাসিম্পটোমেটিক বাট সাম হ্যাভ ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। আমি যেটা বলছি এটা আব্দুল কালাম সাহেবের প্রশ্ন সিরাম মেডিকেলে, হলো হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সিরোসিস কাদের বেশি হয়? আমরা ক্রনিক এরিয়াদের হচ্ছে ক্রনিক ইনফেক্টেড হেপাটাইটিস বি ভাইরাস পেশেন্টদের হচ্ছে। এর মধ্যে ক্রনিক ইনফেকশন দুই ধরনের পড়ছে, ক্রনিক অ্যাক্টিভ, ক্রনিক পারসিস্টেন্ট। ক্রনিক অ্যাক্টিভ যাদের একটুখানি লিখা আছে তাদের বেশি হয় সিরোসিস এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। ক্রনিক পারসিস্টেন্ট যাদের তাদের কি হয়? হ্যাঁ, ইমিউন কমপ্লেক্স ডিজিজ গুলো হয়। তাদের কি হয়? ইমিউন কমপ্লেক্স ডিজিজ। বলবে যে ইমিউন কমপ্লেক্স ডিজিজ, ইমিউন কমপ্লেক্স ডিজিজ গ্লোমেরুলারনেফ্রাইটিস, হেপাটাইটিস বি গ্লোমেরুলারনেফ্রাইটিস। এটা কি এখানে লেখা নাই তো? বলছি লেখা আচ্ছা, এই শেষের লাইনে পুরো লাইন লিখতে হবে না, তুমি তো তোমার মতো শর্টহ্যান্ড লিখবে। Complications, that is cirrhosis and hepatocellular carcinoma occurs in chronic active, occurs more in chronic active hepatitis patients. আর কিছু না, এখানে কত কিছু লেখা থাকবে। এখন ক্রনিক হেপাটাইটিস এর ডেফিনিশন কি? আমরা আগে বলছি, সিকুয়েলি যখন বলছি তখন বলছি কি বলছি, পারসিস্টেন্স অফ এইচবিএসএসি ফর মোর দ্যান 6 মান্থস। ঠিক আছে, একটু যদি বলো তাও আমরা মানি, কিন্তু সেই ক্ষেত্রে একটু ভুল হয়ে যাবে। এই যে তোমাদের ভাইরোলজি স্টুডেন্টদের বা ডাক্তারদের যদি একটু ভুলভাবে অ্যান্সারটা বললে এইভাবে, কারণ ব্লাডে তো ফ্রি এইচবিএসএসি থাকে অনেক, এই এইচবিএসএসি অনেকদিন থাকবে, ট্রিটমেন্ট দিয়েছে, ভাইরাস ডেস্ট্রয় হয়ে গেছে, কিল হয়ে গেছে, কিন্তু ফ্রি অ্যান্টিজেনগুলো তো কিল হয় না, এগুলো ন্যাচারাল ইমিউন সিস্টেম এটাকে ডেস্ট্রয় করবে, ডিকে করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি তুমি এইচবিএসএসি 6 মাস পেয়ে যাও, তুমি কি বলতে পারবে তার ভিতরে একটি পার্টিকুলার নাই, এটা ক্রনিক না? সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে ভাইরাস আছে এরকম কিছু বলতে হবে। মানে এইচবিইএসি লিখে দিয়েছি না, ইন প্রেজেন্স অফ এইচবিইএসি। এইচবিইএসি থাকা মানে কি? ভাইরাস পার্টিকেল থাকা, এটা কোর অ্যান্টিজেন। ঠিক আছে, এটা যদি এইচবিসিএসি থাকতো, আমরা যদি মাপতে পারতাম, তাহলে আমি বলতাম যে ইন প্রেজেন্স অফ এইচবিইএসি এন্ড এইচবিসিএসি দুটোই বলা যেত, কিন্তু এইচবিসিএসি ইজ নট ডিটেক্টেবল ইন ব্লাড, দ্যাটস ওয়াই এটা ওমিট করা গেছে। যদি তোমরা এটা বললে ভালো, কিন্তু ওইটা বললে এইচবিএস, তাহলে আমরা তাও অ্যাকসেপ্ট করব, মানব। পারসিস্টেন্ট এক্ষেত্রে বলে রাখি এইচবিসি, ক্রনিক হেপাটাইটিস সি বলবো তাই একই, তখন বলতে হবে পারসিস্টেন্স অফ হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন ফর মোর দ্যান 6 মান্থস, তখন সি ভাইরাস ইনফেকশন। এখানে বি ভাইরাস ইনফেকশন না বলে একটা মার্কার বলা হলো এইচবিএসএসি প্লাস এইচবিইএসি, দুটো যদি 6 মাসের বেশি পারসিস্ট করে তাহলে আমরা বলবো ক্রনিক হেপাটাইটিস। এটা দেখো তো দ্য ব্লাড, আমি এইচবিএসএসি পজিটিভ পেলাম। এইরকম হেপাটাইটিস বি ভাইরাসের কিছু কোয়েশ্চেন অলওয়েজ হসপিটালে থাকে, এটা একটু চিন্তা করে মাথা ঠান্ডা রেখে বলতে হবে। একজন একটা কিছু লিখে দিল, এরকম সবাই এটা লিখতে হবে না। এখন তোমরা চিন্তা করো এইচবিএসএসি পেয়েছে, এইচবিইএসি নাই,
NTHB ESG positive, SBS hepatitis B virus DNA negative. এটা কি? এটা কি হতে পারে? শুধু এসজিটা আছে, ESGটাও নাই, আবার অ্যান্টিবডি এগেইনস্ট ESG ডেভেলপ করছে, ডিএনএও নাই। ডিএনএ নাই মানে ভাইরাস নাই তো, ভাইরাস থাকলে তো ডিএনএ থাকতো। তাহলে এটা কি হবে? এটা কোনো অ্যাক্টিভ ডিজিজ না, এটা নট হাইলি ইনফেকশাস, এটা ইনফেকশাস না। এবং একজন বলছে যে রেজলিউশন আমি বলতেই পারি, কিন্তু রেজলিউশন ওইভাবে বলা যাবে না যেহেতু এসবিএসএসজি আছে। যে শুধু একটু বলা যাবে এসবিএসএসজি, তুমি ডেফিনিশন হিসেবে যদি বলো এসবিএসএসজি থাকলে আমরা ক্রনিক হেপাটাইটিস বলি, কিন্তু এটা ক্রনিকও বলা যাবে না, কারণ ডিএনএ তো নাই, ডিএনএ নাই, আবার অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে। কিন্তু এটা দেখো এসবিএসএসজি পজিটিভ, ডিএনএ পজিটিভ, পিএসজি পজিটিভ, এনটিএইচবি নেগেটিভ। তাহলে এটা কি বলা যায়? এসি আছে, ইএসজি আছে, ডিএনএ আছে। এটা আমি পারসিস্টেন্ট, ঠিক আছে, এটা ফলো আপ বলতে এটা ক্রনিক ইনফেকশন বলতে হবে। এটা ক্রনিক অ্যাক্টিভ হতে পারে, পারসিস্টেন্ট হতে পারে। কেন অ্যাক্টিভে ডিএনএ থাকবে না, হ্যাপাটাইটিস বি থাকবে না? এটা ক্রনিক ইনফেকশন বলতে হবে। এই সার্চ শুরু অ্যাকিউট ইনফেকশন উপরের ছবিটা দেখো, ছবিটা তোমরা ভালো করে দেখো। প্রথম দেখো মান্থস, যেটা পিরিয়ড, ইনফেকশন 0 ডে থেকে যদি শুরু করি 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, 6 মান্থ পর্যন্ত দেওয়া আছে। এইচপিএসএসজি এপিয়ার করছে কোথায়? আপ টু 1 মান্থ, এক মাস এবং 2 মাসের মধ্যখান থেকে বা মধ্যখানের একটু আগ থেকে 4-5 উইকস, 5 উইকস, 6 উইকস এদিক থেকে শুরু করছে। এইচপিএসএসজি পিক হয়েছে, দেন আবার 4 মাস শেষে নিচে নেমে আসছে। অ্যাকিউট ইনফেকশন যদি শুধু অ্যাকিউট ইনফেকশন যদি হয়, তুমি বলতে হবে তাহলে মাথার এইচপিএসএসজি পাবে কিনা। অ্যাকিউট ইনফেকশন বলতে আমরা বিফোর 6 মান্থ বুঝি, বিফোর 6 মান্থ, আফটার 6 মান্থ এটা ক্রনিক হয়ে যাবে, নাও হতে পারে, রিজলিউশন হতে পারে। অ্যাক্টিভ ডিজিজ যদি থাকে সেই ক্ষেত্রে এইচপিএসএসজি পাবে কিনা। এইচপিএসএসজি ন্যাচারাল কোর্স যেটা এই মার্কারে, এটা 4 থেকে 6 সপ্তাহে অ্যাপিয়ার টু রাইজ, দেন পিক হয় অ্যাবাউট, দেখো এখানেই ছবিটা দেখো 2 মাস 2.5 মাসের থেকে পিক, দেন ডিক্লাইন ইন 3 মাস 3.5 মাস 4 মাসের দিকে। তাহলে এইচপিএসএসজি আমরা পাবো, অ্যাকিউট হেপাটাইটিসে পাবো তো? পাবে না। হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আমি এইচপিএসএসজি পাবো না, পাবো। একটা পেশেন্টের শুধু একটা রিপোর্ট তোমার কাছে নিয়ে আসছে এইচপিএসএসজি পজিটিভ, আর কিছু জানো না, তোমার কাছে একটা রিপোর্ট এইচপিএসএসজি পজিটিভ, এর ইন্টারপ্রিটেশন কি বলবে? কি বলবে? তোমার আত্মীয় আসলো, এটা একটু দেখেন, আপনি ডাক্তার বলেন না আমাকে কি করবো, এখন কি করতে হবে? তোমার ইনফেকশন হলে হবে না, তোমার কিন্তু কিছুই বলে না, এইচপিএসএসজি পজিটিভ এটাই দিয়েছে। তাহলে অ্যাকিউট ইনফেকশনের ডেফিনিশন আমরা এখন বলছি এইচপিএসএসজি পজিটিভ, এর আগের পৃষ্ঠায় ক্রনিক ইনফেকশনের ডেফিনিশন বলছে এইচপিএসএসজি পজিটিভ। তাহলে এটা আইদার অ্যাকিউট অর ক্রনিক, তুমি আর কিছুই জানো না, অন্য মার্কারগুলো জানো না, রোগীর সাইন সিম্পটমও জানো না, কিছুই জানো না। আইদার অ্যাকিউট ইনফেকশন অর ক্রনিক ইনফেকশন, এইভাবে একটু কোয়েশ্চেন দিতে এইভাবে। আচ্ছা, এবার দেখো এইচবিইএসজি হলুদ যেটা, ইয়েলো যেটা, এটা দেখো এইচপিএসএসজি পরে অ্যাপিয়ার হয়েছে, আবার আগে ডিসঅ্যাপিয়ার হয়েছে। অ্যাকিউট ইনফেকশনে তাহলে এইচবিইএসজি থাকবে, পজিটিভ হবে। এইচবিইএসজি কি বলে, এটার ইন্টারপ্রিটেশন কি? এইচবিইএসজি যদি পজিটিভ থাকে, একটা ওয়ার্ড প্রথম দিকে লিখে দিয়েছিলাম, ট্রান্সমিসিবিলিটি। এরপরে দেখো এলটি, আমাদের বায়োকেমিক্যাল মার্কারগুলো আমাদের ভাইরালজিতে বেশি দরকার, ঠিক আছে? রাইটটা এবার আসো এনটিএইচবিসি। দেখো এইচবিসি সাথে সাথেই ডেভেলপ করা শুরু করছে আইজিএম,
এটা দেখো এন্টি এইচপিসি আইজিএম কার সাথে ডেভেলপ করা শুরু করছে এইচপিএস এর সাথে সাথে ডেভেলপ করা শুরু করছে এবং এটি ডিক্লাইন করে নাই অ্যান্টিবডিগুলো অনেক দিন সার্কুলেশনে থাকে যে কোনো অ্যান্টিবডি 2-3 বছর লেগে যায় এই যে করোনা অ্যান্টিবডি যেটা এটা ডিকে হতে অনেক সময় হয়তো ডায়েটের কমবে যে কোনো অ্যান্টিবডি তাহলে অ্যান্টি এইচপিসি আইজিএম এটা ওই পারসিস্ট করছে একটু কমছে তাহলে অ্যাকিউট ইনফেকশনে একটু থাকবে এনপিএইচপিসি আইজিএম যে কোনো আইজিএম এগেইনস্ট এনি অ্যান্টিজেন এটা ইন্টারপ্রিটেশন কি যে কোনো অ্যান্টিজেন ডেঙ্গু অ্যান্টিজেন অ্যান্টিডেঙ্গু আইজিএম রিসেন্ট ইনফেকশন যে কোনো অ্যান্টিজেনের এগেইনস্ট আইজিএম থাকা মানে রিসেন্ট ইনফেকশন এগুলো বেসিক জিনিস তুমি যদি এই জিনিস ভুল করো তাহলে এক্সামিনার অসম্ভব মাইন্ড করবে আইজিজি এগেইনস্ট এনি অ্যান্টিজেন ফার্স্ট ইনফেকশন অর সেকেন্ডারি ফার্স্ট মানে আগে ছিল এখন ভালো হয়ে গেছে Chronic. এটা তো ফার্স্ট নাকি আর যেটা এখন পারসিস্ট করছে আগে ছিল এখন আছে এটা কি ক্রনিক ফার্স্ট অর ক্রনিক ঠিক আছে এই যে করোনা হচ্ছে এখন অনেকে অ্যান্টিবডি করতে দিচ্ছে আমরা আইজিজি পাচ্ছি তার মানে কি আগে করোনা ছিল এখন নাই আবার এমন হতে এই যে হেপাটাইটিস বি ডেঙ্গু আইজিজি পজিটিভ শুধু আইজিজি পজিটিভ রোগী সিম্পটোমেটিক এগুলা বাট এইচপিএস যদি হেপাটাইটিস বি ভাইরাস এগুলা আইজিজি যদি থাকে এইচপিসি এগুলা মনে করতে যে ক্রনিক ইনফেকশন সাথে কিন্তু অন্য মার্কার লাগবে কিন্তু বেসিক কথা হলো আইজিএম মানে acute infection or recent infection IgG মানে first infection or chronic infection আচ্ছা এখন তোমরা বলতে পারবে তো acute infection এর ডায়াগনোসিস acute hepatitis B ভাইরাস ইনফেকশন এর ডায়াগনোসিস বলতে পারবে আর নিচের ছবিটা আগে দেখো পরে আমি আরেকটু বলছি নিচের ছবিটা দেখো এইচপিএস এর যে একটা দাগ দিয়েছে পারসিস্ট একদম 10 ইয়ার্স পর্যন্ত চলে গেছে উপরে থেকে সোজা হয়ে ঠিক আছে এটা কি লেখা আছে acute infection leading to chronic hepatitis সোজা এটা chronic hepatitis তাহলে persistent of HBsAg for more than 6 months তাহলে সেই ক্ষেত্রে HBsAg যে মার্কারটা অবশ্যই পজিটিভ হবে আচ্ছা এখন আর HBE যে ডিক্লাইন করছে HBE যে আসলে পারসিস্ট করবে এটা অনেক দিন করবে 5-6 বছর পর্যন্ত করছে 106 এর পরেও চলে যাবে তাহলে আমরা ডেফিনিশনে বলছি along with presence of HBE তাহলে দুটোই বলতে হবে ক্রনিক ইনফেকশন এর কি আবার দরকার নাই আর ডিএনএ টা আচ্ছা আমরা একটু এগুলো প্রোটোকল যে কোনো ভাইরাল ডিজিজ ডায়াগনোসিস করতে প্রথম দিন বলছি আমরা সেরোলজিক্যাল টেস্ট ডিটেকশন অফ অ্যান্টিজেন অর অ্যান্টিবডি দুই নাম্বার বলছি একটা বুক লিখছি বা লিখি নাই দুই নাম্বার বলছি ডিটেকশন অফ নিউক্লিক অ্যাসিড তিন নাম্বার বলছি ডিটেকশন অফ ভাইরাস ডিটেকশন অফ ভাইরাস বলতে মাইক্রোস্কোপি করে করতে পারি কালচার করে করতে পারি তাহলে ডিটেকশন অফ অ্যান্টিজেন অর অ্যান্টিবডি বাই ELISA or any other methods detection of nucleic acid by PCR or RT-PCR DNA virus কে হলো PCR RNA virus হলো RT-PCR আর তিন নাম্বার হলো ডিটেকশন অফ ভাইরাস তোমরা সেইভাবে বলবে তোমাদের চটি ক্লাসে উপরে ওই দুই নাম্বারটা লেখা আছে দুই নাম্বারটা তোমরা দরকার লিখবেই না টেস্ট ফর অ্যাবনরমাল লিভার ফাংশন এগুলো আমরা শুনতে চাই না বিলিরুবিন বাড়বে জিপিটি বাড়বে জিওপি বাড়বে এগুলো আমরা মাইক্রোবায়োলজিতে শুনতে চাই না আমার দরকার নাই রিটেন পেপারস তোমরা লিখতে পারো ঠিক আছে কিন্তু এখানে মোটের মুখ দিয়েও বাইর করবে না বিলিরুবিন বাড়বে জিপিটি বাড়বে এগুলো এখন acute infection তাহলে এর আগে বলি what are the serological markers for the diagnosis of hepatitis B virus infection পাঁচটার মধ্যে দুটো অ্যান্টিজেন তিনটা অ্যান্টিবডি তোমরা জানো হেপাটাইটিস বি ভাইরাসে তিনটা অ্যান্টিজেন আছে
তাহলে ডেফিনেটলি এই তিনটে অ্যান্টিজেনের এগেইনস্টে তিনটে অ্যান্টিবডি ডেভেলপ করবে। সেক্ষেত্রে 6টা হওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে বলতে হবে 5টা, কারণ HBsAg is not detectable in blood। ঠিক আছে, তাহলে 5টা বলতে হবে। 5টার মধ্যে দুটো অ্যান্টিজেন HBsAg, HBeAg, তিনটে অ্যান্টিবডি anti-HBs, anti-HBc, anti-HBe। ঠিক আছে, এই তিনটার মধ্যে ঘুরে ফিরে সবকিছু এই 5টার মধ্যে, আর কিছু দরকার নেই। বাইরে অ্যাড করবে PCR। তাহলে HBsAg positive appear in the blood from about 6 weeks to 3 months after an acute infection, then disappears. Then HBsAg rises suddenly, declines rapidly, it indicates infectivity but transmissibility। আগে বলছে এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে HBsAg এত কিছু লিখতে হবে না, HBsAg পজিটিভ থাকবে, HBeAg পজিটিভ থাকবে। তো তোমরা তো বলছো না, এটা তো আমরা ক্রনিক ইনফেকশনও পাবো। হ্যাঁ স্যার, এই যে এটার সাথে এটা মিলাইতে হবে। শুধু এই দুইটা বললে তোমাকে, আমি যদি বলি HBsAg পজিটিভ, HBeAg পজিটিভ, তখন ইন্টারপ্রিটেশন কি? আইদার অ্যাকিউট অর ক্রনিক। ঠিক আছে, আইদার অ্যাকিউটে তো তাই হবে, ক্রনিকও ডেফিনিশন বলছে তাই হবে। তাহলে এটা আইদার অ্যাকিউট অর ক্রনিক, তুমি আমি কিছু বলতে পারো না। এত কথা লিখলে হবে না তো, পজিটিভ পজিটিভ দিয়ে চলে যাও। পিছনে তুমি লিখছো, এখন তো মার্কস পড়ে দাঁত আর দেখা যাচ্ছে। আমরা কি পড়ছি? ডায়াগনোসিস অফ অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, anti-HBc IgM পজিটিভ। তোমরা তো এত কিছু লিখার সুযোগ পাবে না। HBsAg পজিটিভ এইভাবে লিখবে, 2 নাম্বার HBeAg পজিটিভ, 3 নাম্বার IgM anti-HBc পজিটিভ, ওই কপি। 4 নাম্বার anti-HBeAg চলে আসে, এগুলোর শেষের দিকে অ্যান্টিবডি চলে আসে। এখানে একটা কথা আছে, anti-HBc IgM লিখতে লিখছি, is the first antibody to appear in high titers of IgM of anti-HBc, suggests an acute infection and continuing viral replication. It persists for many months, না many years পর্যন্ত। কিন্তু এখানে আরেকটা জিনিস লেখা আছে মধ্যখানে, এটা আসলে এখানে আসলে উচিত হয় না, এটা আলাদা বলা উচিত ছিল। এখানে উইন্ডো পিরিয়ড, উইন্ডো পিরিয়ডটা এখানে লেখা আছে, কি লিখছি? আচ্ছা, এটা আরেকটু আগে আরেকটা ছবি দেখে বলি। HBsAg, it is the পিরিয়ডটা হলো HBsAg ডিসঅ্যাপিয়ার করবে এবং অ্যান্টিবডি এগেইনস্ট সারফেস অ্যান্টিজেন অ্যাপিয়ার করার মধ্যখানে যে পিরিয়ডটা ইজ দ্য উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড এসএবি তো আছে। It is the period between the disappearance of HBsAg and appearance of anti-HBs। অ্যান্টিজেনটা চলে যাবে এবং অ্যান্টিবডি, আমাদের ন্যাচারাল কোর্স কি? প্রাইমারি ইমিউন রেসপন্স হলো অ্যান্টিজেন যদি বডিতে এন্টার করে, অ্যান্টিবডি ডেভেলপ করবে কতদিন পরে? 7 থেকে 10 দিন, মানে 15 দিন পরে ডেভেলপ করবে। এটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স। তাহলে অ্যান্টিজেন HBsAg ঢুকলো, এটা এগেইনস্ট অ্যান্টিবডি ডেভেলপ করবে। কিন্তু এখানে এই ইনফেকশনের ক্ষেত্রে একটা মধ্যখানে একটু গ্যাপ থেকে যায়। অ্যান্টিজেনটা চলে গেল, অ্যান্টিবডিটা আসতে পর্যন্ত একটু গ্যাপ থাকে, ওইটা হলো উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ড আর্টিফাই করতে এইচআইভি তো আসছে, এটা খুঁজে পাওয়া যায় এখন। এইচআইভিটা আসছে, খুঁজে পেয়েছো? উইন্ডো পিরিয়ডে এইচআইভি ইনফেকশন।
NKHB appears after the NKHBC and its appearance relates to decrease infectivity. Look, সেটা বলতে হবে না। এটা তাহলে acute hepatitis B virus diagnosis কিভাবে হবে? HbS positive, HbE positive, NKHBC, IgM positive, then PCR. That is hepatitis B virus DNA positive. এই চারটি কথা বলতে হবে। NKHBE টা লিখবে না, এটা লিখলে তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে গিয়ে আর তুমি পেয়ে যাবে। এখানে একটা কোশ্চেন তোমরা করতেই পারো, এখানে NKHBE লিখছি, NKHBC লিখছি, NKHBS তো লিখি, এটা অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি ডেভেলপ করবে না, করবে না। এই যে সি রেজিস্ট্যান্ট অ্যান্টিবডি ডেভেলপ করছে, ই রেজিস্ট্যান্ট অ্যান্টিবডি ডেভেলপ করছে, এস লিখে নিন। এস রেজিস্ট্যান্ট অ্যান্টিবডি হবে না, হবে কি হবে না? না হওয়ার কি আছে? অ্যান্টিজেন ঢুকলে এটা তো ইমিউনিটি ডেফিনিশনেই পড়ছি, অ্যান্টিজেনের ডেফিনিশনও বলছি। অ্যান্টিজেন ঢুকার পরে করসপন্ডিং অ্যান্টিবডি ডেভেলপ করবে এবং করসপন্ডিং অ্যান্টিবডির সাথে এটা বাইন্ড করবে, এটা পড়ছি। তাহলে এখানে লিখি নাই, এখানে ডেভেলপ করবে, তাহলে আসবে না কেন? এবং আসবেও না, আসবে না এই কারণে, কারণ ব্লাডে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্টের ব্লাডে প্রচুর পরিমাণ ফ্রি সারফেস অ্যান্টিজেন আছে। কত পার্সেন্ট? 1:10,000। একটা ভাইরাস পার্টিকেল থাকলে 10,000টা ফ্রি সারফেস HbS আছে, ফ্রি সারফেস অ্যান্টিজেন আছে। এখানে অ্যান্টিবডি ঠিকই ডেভেলপ করছে, কিন্তু সেই অ্যান্টিবডিটা যে ডেফিনিশন হিসেবে করসপন্ডিং অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়ে ইমিউন কমপ্লেক্স হয়ে যাবে। আমি কমপ্লেক্স করতে চাইনি, আমি টেস্ট করছি NKHBS করার দেখার জন্য। এই জন্য NKHBS পাবো না, NKHBS ঠিকই ডেভেলপ করবে, বাট ইট বাইন্ডস উইথ ফ্রি অ্যান্টিজেন ফর্মিং এ কমপ্লেক্স, এই জন্য তুমি অ্যান্টিবডিটা পাবে না। এটা একটা কোশ্চেন। হ্যাপাটাইটিস বি ভাইরাস শেষ করতে পারলাম না। আচ্ছা, এখানে দেখো তো একটু, আমরা উইন্ডো পিরিয়ডটা শুধু একটু দেখাতে চাই। HbS দেখো এক জায়গায় এসে ডিক্লাইন করছে, একদম বেস লাইনে চলে আসছে। আবার এই লাল দাগটা NKHBS ডেভেলপ করছে, মধ্যখানে একটা গ্যাপ আছে, আছে তো? এই গ্যাপটা, তাহলে it is the gap বা serological window, এটাকে আমরা বলি গ্যাপ পিরিয়ড বলো, যেভাবে বলো। উইন্ডো পিরিয়ড হলো it is the period between the disappearance of HbS অ্যান্টিজেন বলতে হবে না, কোন অ্যান্টিজেন বলতে হবে, HbS and the appearance of NKHBS, the window period। then এই পিরিয়ডে তুমি HbS ডিটেক্টেবল না, NKHBS এর পাবে না। এটার সিগনিফিকেন্স কি? উইন্ডো পিরিয়ডের সিগনিফিকেন্স কি? the question, এই পিরিয়ডে পেশেন্ট ইনফেক্টেড কিনা, ইনফেক্টেড কিনা। আমি এই দুই ব্লাড ট্রান্সফিউশন করতে যখন HbS মাপে না, মাপে পেলাম না, HbS পেলাম না, কিন্তু কোনোভাবে বলার সুযোগ নাই যে তুমি ইনফেক্টেড না। কেন? এটা উইন্ডো পিরিয়ড হতে পারে তো, সেই ক্ষেত্রে আমরা ডিটেকশন করতে হলে এটার সিগনিফিকেন্স হলো in window period patient is infected, that is transmission of hepatitis B virus infection is possible, নাকি? তুমি কি কোনোভাবে বলতে পারো HbS নাই, তুমি ইনফেক্টেড না? তাহলে কি বলতে পারো? ওটা উইন্ডো পিরিয়ডে থাকতে পারে। সেই ক্ষেত্রে উইন্ডো পিরিয়ড আমি ডিটেকশন করব কিভাবে? ওখানে তো আছে NKHBC একদম পুরাটাই আছে, IgM NKHBC। উইন্ডো পিরিয়ড কিভাবে আগে ডেফিনিশনে লেখা আছে, IgM NKHBC দিয়ে আমরা ডায়াগনোসিস করব, উইন্ডো পিরিয়ড ডিটেকশন করব।
আচ্ছা, ক্রনিক হেপাটাইটিস বি কিভাবে ডিটেকশন করবে, ডায়াগনোসিস করবে ল্যাবরেটরিতে? ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ডেফিনিশনে কি বলে? HBsAg পজিটিভ, HBeAg পজিটিভ, ঠিক আছে? আর IgG and HBc পজিটিভ হলো তো। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দুই ক্ষেত্রে বলতে হবে, অ্যাকিউট ক্রনিক দুই ক্ষেত্রে বলতে হবে। শুধু ডিফারেন্সটা কি হলো অ্যাকিউট এবং ক্রনিকের? IgM and HBc and IgG and HBc আর সব কিছু সেম আছে, কিন্তু অ্যাকিউটে তোমার ডিএনএ বলতে সরি HBe বলা যাবে। এগুলো লিখবে না, তো কথা লিখে সময় নষ্ট করবে না। আমার HBsAg পজিটিভ, HBeAg পজিটিভ, IgG and HBc পজিটিভ, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পজিটিভ। এখন এই অ্যান্টিবডিগুলো কোন টেস্ট দিয়ে ডিটেকশন করবে? অ্যান্টিবডিগুলো কোন টেস্ট দিয়ে ডিটেকশন করবে? HBsAg কোন টেস্ট দিয়ে ডিটেকশন করবে? বলো না, তাড়াতাড়ি বলো না। এলিজা দিয়ে করবে, আর কোনো মেথডস আছে? আইসিটি দিয়ে করা যায়। তাহলে এলিজা দিয়ে অ্যান্টিজেন ডিটেকশন করা যায়, অ্যান্টিবডি ডিটেকশন করা যায়, কিন্তু অ্যান্টিজেন ডিটেকশনের আরো অনেক টেস্ট আছে। অ্যান্টিবডি দিয়ে টেস্ট কম। এগুলো দরকার নেই এখানে। আর HBsAg positive, anti-HBs negative, anti-HBc negative. তোমার ডেফিনিশন কি? আইদার অ্যাকিউট অর ক্রনিক ইনফেকশন। আমি ওখানে কি লিখছি এটা বড় কথা না, তুমি যা বিষয়টা বলছো এটাই হবে। এখানে অনেক কিছু আর্লি অ্যাকিউট শুধু আর্লি অ্যাকিউট বলা যাবে না, এখানে ক্রনিকও বলতে হবে না। এখানে একটু কথা আছে, anti-HBc নেগেটিভই বলে দিয়েছে, ই নাকি সি লিখছে যে IgG বলে নাই, IgM বলে নাই, নেগেটিভ বলে দিয়েছে। এখন HBsAg 6 সপ্তাহ থেকে ডেভেলপ করে। এখানে শুধু কোশ্চেনটা হলো শুধু HBsAg পেলে, শুধু HBsAg তুমি আর কোনো প্যারামিটার কিছুই জানো না, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো অ্যাকিউট অর ক্রনিক। কিন্তু সাথে অন্য প্যারামিটার এই দুটো যদি যোগ করে দিই, তুমি বলতে পারো না এটা ক্রনিক। পারো? পারো তো। সেই ক্ষেত্রে তোমাকে অ্যাকিউটই বলতে হবে বা আর্লি অ্যাকিউট বলতে হবে। এখানে লিখে নিয়ে আসছি। এখানে দেখো HBsAg পজিটিভ, anti-HBs নেগেটিভ, anti-HBc পজিটিভ। আমি anti-HBc বলি নাই, whether it is IgM or IgG বলি নাই। তাহলে এটা অ্যাকিউট আর ক্রনিক দুটোই বলতে হবে। এগুলা চিন্তা করে বলতে হবে। এরকম অনেকগুলো তুমি বানাতে পারবে এবং প্রতি পরীক্ষায় দেখা যায় অস্তিত্ব এরকম বানায়। তোমাকে এই 5টা সেরোলজিক্যাল মার্কার চিন্তা করে করে আস্তে আস্তে ইন্টারপ্রিট করতে হবে। এখানে তুমি মুখস্থ করার মতো কিছুই পাবে না। এটা কি? HBsAg 9, anti-HBs positive, anti-HBc positive. Window period. It is the period. Window period কি হবে? এটা anti-HBs টা previous hepatitis B virus infection. এখন একটা মানুষ ভ্যাকসিনেটেড, দ্যাট ইজ হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দিয়েছে, আর একটা হলো ন্যাচারাল ইনফেকশন দিয়ে ভালো হয়ে গেছে। এই দুটো তুমি বুঝতে কিভাবে? আগে বলো ভ্যাকসিন দিয়েছে, সে ভ্যাকসিনেটেড কিনা তুমি বুঝতে কিভাবে? কি টেস্ট করে বুঝবে? anti-HBs ডিটেকশন করবে, পরে বুঝবে। আমাদের কাছে রোগীরা আসে anti-HBs ডিটেকশন করার জন্য, তার মানে
তোমাদের অনেকে ভ্যাকসিন দিয়েছো, ভুলে দিয়েছো, কবে দিয়েছো না দিয়েছো, বুস্টার ডোজ নিতে হবে কিন্তু ভুলে দিয়েছো। সেই ক্ষেত্রে এসপিএস করতে হবে। আমরা একটা টাইটার দিয়ে দেবো, ইন্টারপ্রিট করে দেবো। এত টাইটার হলে তোমাকে ইমিডিয়েট ভ্যাকসিন দিতে হবে, এত থেকে এত হলে তুমি 6 মাস করে আবার বুস্টার ডোজ নিতে পারবে, এরকম একটা দিয়ে দেবো। নেসাল ইনফেকশন হলো, তার মানে ভাইরাসটা তোমার মধ্যে ঢুকছে, এখন তুমি পুরো ভালো হয়ে গেছো, 90% ভালো হয়ে গেছে। সেই ক্ষেত্রে তুমি বুঝবে কিভাবে? নেসাল ইনফেকশন হওয়া মানে 3টা অ্যান্টিজেনের ঢোকা, ভ্যাকসিন দেওয়া মানে শুধু এইচবিএস-এসি দেওয়া। নেসাল ইনফেকশনে এইচবিএস-এসি আছে, এইচবিসি-এসি আছে, এইচবিই-এসি আছে। এই 3টার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, করবে কিনা? তাহলে সেই ক্ষেত্রে তুমি পাবে এনকেএসবিএস, এনকেএসবিসি, এনকেএসবিই। তখন তুমি বলবে দিস ইজ দ্য লিমিটেড স্টেট ফ্রম নেসাল ইনফেকশন। বুঝা গেছে জিনিসটা? এই কথা বলা শুরু করতে এটা বলো HBsAg পজিটিভ না নেগেটিভ, NTSBs নেগেটিভ, অনলি NTSBC পজিটিভ। এটা কি? হ্যাঁ, উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড হলো এটা HBsAg থাকবে না, অ্যান্টিবডি এগেইনস্ট সারফেস অ্যান্টিজেন থাকবে না, কিন্তু এই পিরিয়ড আমরা ডিটেকশন করব IgM NTSBC দিয়ে আমরা ডিটেকশন করব। তাহলে NTSBC IgM বলি না, তাহলে এটা হলো উইন্ডো পিরিয়ড। এটা হলো নিচেরটা HBsAg নেগেটিভ, NTSBs পজিটিভ, ভ্যাকসিন টাইপ অফ ইমিউনিটি। যার ভালো না লাগে সে বের হয়ে যাও, এখনো 5 মিনিট সময় আছে। পার্সেন্টেজটা আমার কাছে রেখে যাও, কোনো আপত্তি নাই। ইমিউন কমপ্লেক্স ডিজিজ জাস্ট এক নজর দেখবে, আমার চাকরি থাকবে না। এক হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে 3টা ক্লাস, চাকরি নট। আমি কি করবো? তোমাদের এগুলোকে জিজ্ঞেস করবো, তোমরা না পারলে বলবে কোন স্যার পড়িয়েছে, কি পড়িয়েছো তুমি? মাদ্রাসা আসি বলবে শুনবে তুমি কি পড়েছো? স্যার আমি পড়েছি, ওরা পড়ে পারে না, ওরা পড়ে না, আর কোনো অ্যান্সার নাই, কিন্তু আমি তো পড়াইনি। আর এগুলো এত ফাস্ট লেখা, তোমার বই তুমি কিন্তু পারবে না। তো তোমাকে যদি হিন্টস না দিই, একটু গাইডলাইন না দিই, এখন তুমি পারবে। এখন তুমি পড়ো, তোমার কাছে মজা লাগবে, বই পড়ো। নাহলে তোমাদের সমস্যা, স্টুডেন্ট তোমার না, যে কোনো স্টুডেন্টের সমস্যা কোন জিনিসটি ইম্পর্টেন্ট, আমার কোনটা লাগবে এটা আমরা বুঝি না। এটা বুঝার কথা না, তো তোমাকে গাইডলাইন দিতে হবে, আমার এই জিনিস লাগবে। এটা আমরা বলছিলাম ইমিউন কমপ্লেক্স ডিজিজগুলো, অ্যান্টিজেন কমপ্লেক্স। আচ্ছা শেষ, এটা দিয়া ভ্যাকসিন আছে তাই না? এটা সাব ইউনিট ভ্যাকসিন, অনেকে বলে রিকম্বিনেন্ট সাব ইউনিট ভ্যাকসিন, যেভাবে বলো। সাব ইউনিট কেন বলে? It is composed of HBsAg, that is only a part of hepatitis B virus. এই জন্য এটাকে একটা ইউনিট অ্যাড করছি। এই জন্য এটা পুরো ভাইরাসটা আইদার লিভ অর কিল্ড, এভাবে তো আমরা অ্যাড করি নাই। এগুলো সমস্ত লাগবে না। প্যাসিভ ইমিউনাইজেশন আছে, আর পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, এই যে এক কথা আমি বলে দিয়েছি, এটা একটা কোয়েশ্চন। এই যে নিডল প্রিক ইনজুরি হলো, এটা ইনফেক্টিভ ডোজ অনেক কম। এটা হেপাটাইটিস সি ভাইরাস এবং এইচআইভি ভাইরাস হচ্ছে কম ইনফেক্টিভ ডোজ, একটা নিডল প্রিক না তোমার ইনফেকশন হওয়ার জন্য। কোয়েশ্চন তো ওইটাই ফেভারিট কোয়েশ্চন, তোমাকে ওইভাবে প্রবলেম দিবে। সার্জন অপারেশন করছে from the body of hepatitis B virus infected patient, সেদিকে ইনজুরি খেলো, তুমি কিভাবে প্রিভেন্ট করবে? তখন তোমাকে বলতে হবে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন, দ্যাট ইজ বোথ ভ্যাকসিন এন্ড ইমিউনোগ্লোবুলিন। কোন জায়গায় দিবে? অপোজিট হ্যান্ড, এখানে এখানে, এক হাতে না। কেন? নিউট্রালাইজেশন।
নিউট্রালাইজেশন গুড। এখানে স্টুডেন্টরা কি বলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে যাবে, এটা কমপ্লেক্স না। শেষ আবার কি লিখবে, এগুলো ডোজ এগুলো লিখতে হবে না, এটা একটা শিডিউল, অনেক ধরনের শিডিউল আছে। 016 মান্থ এটা ইউজুয়ালি ফলো করে, কিন্তু ডাক্তার দ্যাট ইজ মেডিকেল রিলেটেড লোকদের জন্য আরেকটা শিডিউল ফলো করে। এটা লিখতে হবে না, শুধু পোস্ট এক্সপোজার প্রোফাইলিং সিস্টেম মনে রাখো। সেই রিলেশনে আরো একটা ভাইরাসের কথা মনে রাখো, রেবিস ভাইরাসও স্পেসিফিক ইমিউনিটি দিতে হয়, এই হেপাটাইটিস বি ভাইরাসও স্পেসিফিক ইমিউনিটি লাগে। একটা ব্যাকটেরিয়া যেখানে স্পেসিফিক ইমিউনিটি দিতে হয় সেটা হলো ক্লস্ট্রিডিয়াম টিটানাস বা টিটানাস। নেক্সট ক্লাসে পড়ে আসবে। মাঝে মাঝে এগুলো ঢুকাই দিতে না।